আজকে আমরা আলোচনা করব অ্যাক্টিভ টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভটা কি? এটা এমন টেন্সকে বলা হয় যে কাজটা কখন শুরু হয়েছে সেটা আমরা জানি না, আবার কখন শেষ হবে সেটাও আমরা জানি না। শুধু আমরা এতটুকু জানি যে কাজটা চলতেছে, কাজটা চলমান অবস্থায় আছে, এতটুকু পর্যন্ত আমরা জানি, কিন্তু কখন শুরু হয়েছে এবং কখন শেষ হয়েছে এই টাইমটা উল্লেখ নাই। তো আমরা যখন আমাদের প্রিয়জনদের সাথে আমরা কথাবার্তা বলে থাকি, তখন আমরা কথা বলে থাকি, আমি কাজটি করতেছি, সে এখন ঘুমাইতেছে, আমি তোমাকে ফোন করতেছি, সে এখন খাবার খাইতেছে, তারা এখন স্কুলে যাইতেছে, ছেলেরা মাঠে ফুটবল খেলতেছে, পাখিগুলি গান করতেছে, এই শিয়ালগুলো রাত্রে ডাকতেছে, শিয়ালগুলি রাত্রে ডাকতেছে। এইভাবে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি, এই অনেক সেন্টেন্স ইউজ করি বাংলায়। এখন আমরা ইংরেজিতে কিভাবে সেটা ইউজ করব সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমে আমাদের টেন্স নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা অ্যাক্টিভ টেন্স। অ্যাক্টিভ সাবজেক্ট থাকবে প্রেসিডেন্ট। এখানে আমরা প্রথমত সেন্টেন্স লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে প্রথমে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে, এরপরে এমিজার নিতে হবে, এরপরে ভিআইএনজি নিতে হবে, অর্থাৎ ভার্বের ওয়ানের সাথে আইএনজি নিতে হবে, এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো বাংলায় ক্রিয়ার শেষে আমরা যখন তেসি, তেস, তেসে, তেসেন এই চারটে থাকবে, তখন আমরা কন্টিনিউয়াস ধরব। আবার এভাবেও থাকতে পারে সি, স, সে, সেন, সি, স, সে, সেন এইটা থাকতে পারে। একটা হলো সাধু ভাষা আর একটা হলো চলিত ভাষা। তা আমরা সাধারণত এটা যারা বিগিনার্স এটা ইউজ করি, এটা সহজ আছে এই জন্য। যেমন সেই অঙ্কটি করতেছে, তা এটা আমরা এভাবে বলতে পারি সেই অঙ্কটি করছে, করছে সেটা ইউজ করতে পারি। তা আমি তোমার ফোন নাম্বার ব্যবহার করতেছি, আমি তোমার ফোন নাম্বার ব্যবহার করছি, ছিটা ইউজ করছি এভাবে। জন বাড়িটি রং করতেছে, করতেছেন, জন বাড়িটি রং করছেন, ছেনটা থাকে এইভাবে। তা আমরা এগুলো না দিয়ে চারটা শিখাই, একটা চলিত ভাষা, একটা সাধু ভাষা। তো এখন সেই অঙ্কটি করতেছে, এটাকে আমরা ইংলিশ কিভাবে বলবো, কিভাবে করব? প্রথমে সাবজেক্ট লাগবে। এখন আমরা সাবজেক্ট নিলাম হি, এরপরে আমাদের অ্যামিজার নিতে হবে। এখানে আমরা একটা কথা মনে রাখলে হবে, হি, সি, ইট নাম এভরিবডি নোবডি হলে ইজ বসে। হি, সি, ইট নাম এভরিবডি নোবডি হলে ইজ বসে, আই এর সাথে এম বসে। হি, সি, ইট নাম এভরিবডি নোবডি হলে ইজ বসে, আই এর সাথে এম বসে, আর বাকি সবার সাথে আর বসবে সাবজেক্ট। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ইজ বসবে। তো হিটা হলো থার্ড পারসন, সেই একজন, এই জন্য আমাদেরকে ইজ বসাইতে হবে, ইজ। এরপরে ক্রিয়া করাটা, ডুইং, ডুইং অবজেক্ট দ্বারা কি করতেছে? অঙ্কটি, দা সাম। এইভাবে হি ইজ ডুইং দ্য সাম, সে অঙ্কটি করতেছে বা করছে। আমি তোমার ফোন ব্যবহার করতেছি, প্রথমে সাবজেক্ট আই, আইয়ের সাথে এম বসাইতে হইব, আই এম ইউজিং ইউর ফোন, আই এম ইউজিং ইউর ফোন, আমি তোমার ফোনটি ব্যবহার করছি। জন বাড়িটি রং করতেছেন, জন বাড়িটি রং করতেছেন। এটা আমাদেরকে প্রথমে লিখতে হবে জন, জন ওয়াস, রং করা পেইন্ট, পেইন্টিং, দা হাউস, হাউস অবজেক্টিভ, এভাবে ইজ পেইন্টিং দা হাউস।
জন বাড়িটি রং করতেছেন। আমাদের প্রথমে সাবজেক্ট নিয়েছি, এরপরে এম ইজ আর ইজ নিয়েছি, বিআইএনজি ক্রিয়া হলো রং করা, পেইন্ট তো রং করা, আইএনজি যোগ করে করতে হয়েছে আমাদেরকে। দ্য হাউস বাড়িটি রং করতেছে জনে। এটা এভাবে তিনটা সেন্টেন্স দিয়ে আমরা অনেক সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো। এরপরে আমরা নেগেটিভ ইউজ করব। আমরা যখন কথা বলি আমাদের বন্ধু বান্ধবের সাথে, প্রিয়জনদের সাথে, আমাদেরকে নেগেটিভ এক্সপ্রেস করতে হয়। আমি এখন যাইতেছি না, আমি এখন তোমার সাথে কথা বলতেছি না, বিষয়টি এখন আলোচনা করতেছে না, ক্লাসে শিক্ষক এখন পড়াইতেছে না, সে এখন ঘুমাইতেছে না, এইভাবে আমরা না করে দিই। তো এখন আমরা ইংরেজিতে কিভাবে এক্সপ্রেস করব সেটা এখন আমরা আলোচনা করব। এখানে প্রথমে আমাদেরকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে, নেগেটিভ বানাতে হবে। নেগেটিভ মানে না বোধক। তো প্রথমে সাবজেক্ট এমিজার যেভাবে আছে এইভাবে, তারপরে এখানে নট যোগ করতে হবে এমিজারের পরে, নট, এনওটি, নট, নট অর্থ না, বিআইএনজি অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এরপরে যেমন সেই অঙ্কটি করতেছে না, আমি তোমার ফোন ব্যবহার করতেছি না, জন বাড়িটি রং করতেছেন না, জন বড় বয়সের জন্য আপনি করে বলা হচ্ছে, করতেছেন না। এখন ইংরেজি আমরা করব কিভাবে? প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্টটা আমরা বসালাম, এরপরে ইজ, এরপরে নট, হির সাথে ইজ বসে, এখানে আই এম নট, শুধু নটটা ইউজ করে দিতে হবে। জন ইজ নট, এই নেগেটিভ হয়ে গেছে, সে অঙ্কটি করতেছে না, হি ইজ নট ডুইং দ্য সাম, আমি তোমার ফোন নাম্বার ব্যবহার করতেছি না, আই এম নট ইউজিং ইউর ফোন, জন বাড়িটি রং করতেছেন না, জন ইজ নট পেইন্টিং দ্য হাউস। এইভাবে যখন আমরা বেশি ওয়ার্ড বসাবো সেন্টেন্সও বড় হবে, সুন্দর সুন্দর সেন্টেন্সও আমরা তৈরি করতে পারবো। তো এইটা গেল আমাদের নেগেটিভ। এরপরে ইন্টারোগেটিভ একটা আছে, এরপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আলোচনা করব। ইন্টারোগেটিভ কি? আমরা যখন একে অন্যের সাথে কথা বলে থাকি, আমরা প্রশ্ন করি। প্রশ্ন কেন করি? কোনো কিছু জানার জন্য, ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা প্রশ্ন করি। আমরা প্রশ্ন করি, এভাবে আমরা এক্সপ্রেস করি যে সে কি এখন ঘুমাইতেছে, তুমি কি এখন ভাত খাইতেছ, তুমি কি এখন তার সাথে কথা বলতেছ, ছেলেরা কি মাঠে ফুটবল খেলতেছে, তারা কি মাঠে টেনিস খেলতেছে, সে কি তোমার ফোনটি ইউজ করতেছে, এইভাবে আমরা প্রশ্ন করি। তো এই ইন্টারোগেটিভের প্রশ্ন উত্তর আসবে কি ইয়েস অথবা নো। তো এখন আমরা ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ প্রথমে আমাদেরকে প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমাদেরকে করাইতে হবে। প্রথমে আমাদেরকে ইন্টারোগেটিভ লিখতে হবে এম ইজ আর, এরপরে প্লাস সাবজেক্ট, এটা হলো আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর এটা বাকিটা ঠিক থাকবে। তো বাংলাতেও আমাদেরকে চেঞ্জ করতে হবে। বাংলাতে আমাদেরকে চেঞ্জ করতে হবে। প্রথমে আমাদেরকে ইন্টারোগেটিভ এম ইজ এর আগে নিয়ে আসতে হবে। এম ইজ এর সাবজেক্ট, বিআইএনজি অবজেক্ট। যেমন সেই কি অঙ্কটি করতেছে, আমি কি তোমার ফোন ব্যবহার করতেছি, জন কি বাড়িটি রং করতেছেন, এইভাবে প্রশ্ন করা হয়। তখন আমাদেরকে এম ইজ এর নিতে হবে। প্রথমে আমরা নিব ইজ এর সাথে হি, ইজ হি ডুইং দ্য সাম, প্রশ্নবোধক চিহ্ন। আমি কি তোমার ফোনটি ব্যবহার করতেছি, এম, প্রথমে এম নিতে হবে, এম আই ইউজিং ইউর ফোন, প্রশ্নবোধক চিহ্ন। জন কি বাড়িটি রং করতেছেন, প্রথমে আমাদেরকে ইজ নিতে হবে, ইজ
জন। জন নাম, এই জন্য আমাদেরকে ইজ নিতে হবে। ইজ জন পেন্টিং দ্য হাউস, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখানে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, ইট নাম। হি সি ইট নাম, এভরিবডি নোবডি হলে ইজ বসে, আয়ের সাথে এম বসে, আর বাকি সবার সাথে আর বসে। এটা গেল আমাদের। তো এখন এটা প্রশ্নবোধক, যে সেই কি অঙ্কটি করতেছে, ইজ হি ডুইং দ্য সাম, আমি কি তোমার ফোনটি ব্যবহার করতেছি, এম আই ইউজিং ইউর ফোন, জন কি বাড়িটি রং করতেছেন, ইজ জন পেইন্টিং দ্য হাউস। এরপরে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করে থাকি, প্রশ্ন নাও করে থাকি। যেমন সেই কি রাতে আকাশে তারা দেখতেছে না, তুমি কি এখন ফুটবল খেলতেছো না, তারা কি তোমার সমস্যাগুলো সমাধান করতেছে না, সে কি বাড়িটি রং করতেছে না, সে কি বিল্ডিংটি তৈরি করতেছে না। এভাবে কি এবং না দুইটা আমরা এক্সপ্রেস করি বাংলায়। ইংরেজিতে আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা এখন আমরা আলোচনা করব। ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ, যেমন এম ইজ আর সাবজেক্ট নট বিআইএনজি অবজেক্ট। যেমন সেই কি অঙ্কটি করতেছে না, প্রশ্নবোধক। আমি কি তোমার ফোন ব্যবহার করতেছি না, প্রশ্নবোধক। জন কি বাড়িটি রং করতেছেন না, প্রশ্নবোধক। তো এখন ইংরেজি আমরা এটা করতে হবে। ইংরেজি করতে হলে কি করতে হবে, প্রথমে এম ইজ আর তিনটা থেকে একটা, এখানে হির কারণে আমাদের ইজ বসাইতে হয়েছে, ইজ হি, এখানে নট আছে, নটটা বসাইতে হবে, আর সব ঠিক থাকবে। আমি কি তোমার ফোন ব্যবহার করতেছি না, এম আই নট, শুধু এখানে নটটা বসাই দিলে হয়ে যাবে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। এটা এই তিনটা ছাড়া যদি নতুন সেন্টেন্স আসে তাহলে আমাদেরকে প্রথমে এম ইজ আর বসাইতে হবে, এরপরে সাবজেক্ট বসাইতে হবে, নট বসাইতে হবে, বিআইএনজি বসাইতে হবে, অবজেক্ট বসাইতে হবে যদি থাকে, এইভাবে করতে হবে। তো এগুলো তো এখানে ক্রিয়াগুলো আগে বসানো ছিল একই রকম, এই জন্য এগুলো কোনো চেঞ্জ নাই, শুধু এখানে সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটা চেঞ্জ আমরা করেছি। সেই কি অঙ্কটি করতেছে না, কিও আছে নাও আছে, তখন কি হবে, ইজ হি নট ডুইং দ্য সাম। আমি কি তোমার ফোন ব্যবহার করতেছি না, এম আই নট ইউজিং ইউর ফোন। জন কি বাড়িটি রং করতেছেন না, ইজ জন নট পেইন্টিং দ্য হাউস। এভাবে। তো এটা গেল আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ। এরপরে আমরা যখন আবার আমাদের প্রিয়জনদের সাথে আমরা কথা বলে থাকি, আমরা প্রশ্ন করি, যেমন কতক্ষণ তুমি দৌড়াইতেছ, কোন বইটি তুমি প্রতিদিন পড়তেছ, কোন গাড়িটি তুমি ড্রাইভ করতেছ, কেন তুমি এখানে অপেক্ষা করতেছ, কখন তুমি ঢাকা যাইতেছ, কেন সে ইংল্যান্ড থেকে আসতেছে না। এইভাবে আমরা WS কোশ্চেন দিয়ে প্রশ্ন করে থাকি বাংলায়। তো ইংরেজিতে আমরা কিভাবে প্রশ্ন করব সেটা এখন আমরা আলোচনা করব। প্রথম আমাদেরকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে, স্ট্রাকচার লিখতে হবে। প্রথম হলো WS ওয়ার্ড লিখতে হবে। এখানে অনেকগুলো SW আছে, আমাদের একটা লেসনে দেওয়া আছে, ওইখানে SW গুলো শিখলে হয়ে যাবে। WS ওয়ার্ড এখানে একটা বসাইতে হবে যখন যেটা আসে, অ্যামিজার বসাইতে হবে, এরপরে সাবজেক্ট বসাইতে হবে। নট যদি না বোধক হয় তাহলে নট ব্যবহার করতে হবে, আর যদি নট না বোধক না হয় তাহলে নট লাগবে না। এরপরে এই বিআইএনজি অর্থাৎ ভার্বের
প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে অবজেক্ট। এখানে আমরা বাংলাটা আমরা বানাই, এসডব্লিউ বাংলাটা আমরা বানাই। সে অঙ্কটি করতেছে, এটাকে আমরা এসডব্লিউ বানাই। কখন লিখলাম, কখন সে অঙ্কটি করতেছে, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, আছে প্রশ্নবোধক। আমি তোমার ফোনটি ব্যবহার করতেছি, আমি কি তোমার ফোনটি ব্যবহার করতেছি। এরপরে জন কেন বাড়িটি রং করতেছেন, প্রশ্নবোধক। জন কেন বাড়িটি রং করতেছেন, প্রশ্নবোধক। এখন কখন সে অঙ্কটি করতেছে, প্রথম আমাদের কখন বসাইতে হবে। কখন ইজ হি যেহেতু সাবজেক্ট, আমাদেরকে ইজ বসাইতে হবে। when he is doing the sum, when is he doing the sum, কখন সে অঙ্কটি করতেছে। এরপরে why is he doing the sum, কেন সে অঙ্কটি করতেছে। how is he doing the sum, কিভাবে সে অঙ্কটি করতেছে। what is he doing the sum, সে কি অঙ্কটি করতেছে। এইভাবে আমরা এসডব্লিউ এখানে নতুন নতুন বসাইলে অর্থ চেঞ্জ হয়ে যাবে এটা। এরপরে আমি কি এই তোমার ফোন ব্যবহার করতেছি, প্রথমে এখানে হোয়াট, এই হোয়াটটা দীর্ঘিকার দিয়ে, হোয়াট এম আই ইউজিং ইউর ফোন, এইভাবে। জন কেন বাড়িটি রং করতেছে, জন কেন বাড়িটি রং করতেছেন। এখানে কেন ইংরেজি হোয়াই ইজ, ছোট হাতের ইজটা। হোয়াই ইজ জন পেইন্টিং দ্য হাউস, জন কেন বাড়িটি রং করতেছেন। তাহলে এখানে আমরা হয়ান, হোয়াট, হোয়াই এগুলো বসার কারণে এসডব্লিউ হয়েছে। ইন্টারোগেটিভটাকে আমরা এসডব্লিউ বানালাম। এখন যদি এভাবে হয়, এই আমি কি তোমার ফোন ব্যবহার করতেছি না, তখন হবে হোয়াট এম আই নট, দেখালাম না। এইটা পারলে এটাও পারা যাবে। তো এটা গেল আমাদের ডব্লিউএস কোশ্চেন। তো এইখানে তো আমরা তিনটা দিয়ে প্যাটার্নটা দেখাইছি। যদি যে যত বেশি চিন্তাশীল, চিন্তার প্রখরতা বেশি, সে তত সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবে। চিন্তা করে সুন্দর সেন্টেন্স তৈরি করা যায়। তো এটা গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের ইংরেজিতে প্রেজেন্ট টেন্স দুইটা, একটা হলো প্রেজেন্ট ইনডেপেন্ডেন্ট, একটা হলো কন্টিনিউয়াস। এই দুইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলা বর্তমানের সাথে রিলেটেড, এগুলা কমপ্লিটলি ভাবে বর্তমানের সাথে রিলেটেড, এই জন্য এগুলা প্রেজেন্ট টেন্স। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভিতরে অতীত কোনো কিছু নেই, আবার প্রেজেন্ট ইনডেফিনিটের ভিতরে অতীত কোনো কিছু নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শুরু হয়ে চলতেছে, এখন কখন শুরু হয়েছে সে টাইমটা নেই, আবার কখন গিয়ে শেষ হবে সেটা উল্লেখ নেই। এটা চলমান অবস্থা আছে বর্তমানে, এইটা বোঝায়। যেমন এখানে আমরা লিখলাম সেই অঙ্কটি করতেছে, এখন সেই অঙ্কটি করতেছে কখন থেকে করতেছে, এখন তার করাটা কখন থেকে শেষ হবে সেই কিন্তু জানে না। সে যে অঙ্কটি করতেছে, অঙ্কটি কখন যায় করা শেষ হবে সে এখানে উল্লেখ নাই, নির্দিষ্ট নাই। আবার কখন শুরু হয়েছে সেটা উল্লেখ নাই। এটা যে জাস্ট কাজটা কন্টিনিউ, এই চলমান, এটাই বোঝাচ্ছে। এইটার নামে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো আমরা বুঝলাম যে আমরা কোনো কাজ চলতেছে বুঝাইলে সাধারণত আমরা কন্টিনিউয়াস ব্যবহার করি। তো এখন আমরা আরো কিছু ব্যবহার দেখাবো কন্টিনিউয়াস টেন্সের। আমরা when to use the present continuous tense, কমপ্লিটলি ভাবে আমরা কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব সেটা এখন আমরা আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোথায় কোথায় ইউজ করব সেটা আমরা আলোচনা করব। যেখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমত আমাদেরকে an action happening now,
অ্যান অ্যাকশন হ্যাপেনিং নাও, যেই কাজটা এখন ঘটছে, এখন হচ্ছে, চলমান, এই জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। এরপরে আমরা ব্যবহার করব আ ডেফিনেট অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড নিয়ার ফিউচার। ইন দ্য নিয়ার ফিউচার, নিকটতম ভবিষ্যতে কোনো কাজ করবে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি। A definite arrangement in near future. Verbs of movement. Verbs of movement মানে কি, যে ক্রিয়াগুলো দ্বারা আমরা এদিক ওদিক যাই, যেমন গো, কাম, লিভ, ফ্লাই, এই জাতীয় ক্রিয়াগুলোর দ্বারা আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই। অন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যে ক্রিয়াগুলা ব্যবহার হয় সেগুলাকে বলা হয় verbs of movement. Leave, to indicate an action which begins before this point. With an point, এমন একটা বিন্দু, এমন একটা সময়, যে সময়টা একটা অ্যাকশন বুঝায় ওই টাইমটাকে, কিন্তু ওই টাইমটা যে অ্যাকশনটা শুরু হয় এটা পূর্ব বুঝাইতে পারে, পূর্ব বুঝাইতে পারে, কিন্তু সময়টা উল্লেখ থাকতে পারে। যেমন আমি বললাম যে আমি 8টায় নাস্তা করতেছি, এখন 8টায় নাস্তা করতেছি, এই কথাটা বললে এই নাস্তা করার সময়টা আমার 8টার আগেও শুরু হইতে পারে এবং 8টার পরও চলতে থাকবে। 8টায় আমি নাস্তা করছি, এটা বুঝাইলে 8টার আগ থেকেই নাস্তা করা শুরু হইতে পারে, এই জাতীয়টা বুঝাচ্ছে। টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হুইচ বিগিনস বিফোর দিস পয়েন্ট। আ পয়েন্ট, একটা পয়েন্ট যেটা টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন, একটা অ্যাকশনকে নির্দেশ করে, যে অ্যাকশনটা বিগিনস বিফোর দিস পয়েন্ট, ওই পয়েন্টের আগেই শুরু হয়, হইতে পারে। আমরা উদাহরণে গেলে বুঝতে পারবো। এরপরে অলওয়েজ উইথ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই অলওয়েজটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার প্ল্যান। ডেলিবারেট অ্যাকশনস, ইচ্ছাকৃত কাজ, ডেলিবারেট অ্যাকশনস, এগুলোর জন্য আমরা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। এখন আমরা আসি এক্সাম্পলে। I am not wearing a coat. আমি কোট পরছি না। কেন পরছি না? As it is not cold. যেহেতু ঠান্ডা নেই তাই আমি কোট পরছি না। এটা একটা অ্যাকশন, যে হ্যাপেনিং নাও, এখন কোট ঘটতেছে, নেগেটিভ এক্সপ্রেশন আর কি। এখন যেহেতু ঠান্ডা নাই এজন্য আমি কোট পরছি না। I am taking an exam in October. অক্টোবরে আমি পরীক্ষা দিচ্ছি, এটা হলো নিয়ার ফিউচার। অক্টোবর মাসে আমি পরীক্ষা দিচ্ছি, এটা হলো নিয়ার ফিউচার। আর ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট ইন নিয়ার ফিউচার, যে ভবিষ্যতে কোনো কাজ আমরা করব এইরকম বুঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি। Tom is flying to Rome next week. এটা verbs of movement. এ ফ্লাই অর্থ যাওয়া, উড়া। তো এখানে টম রোমে যাবে নেক্সট উইক, পরবর্তী সপ্তাহ, পরের সপ্তাহে সেই রোমে যাবে। এটা কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে আমরা ফিউচার ওয়ার্ডগুলো ব্যবহার করে। তো টম ইজ ফ্লাইং টু রোম নেক্সট উইক, এটা আমরা যদি এইভাবে বলি, টম উইল ফ্লাই টু রোম নেক্সট উইক, এভাবে বললে পুরোপুরি ফিউচার হবে, কিন্তু এভাবে আর ওইভাবের মধ্যে পার্থক্য আছে। টম ইজ ফ্লাইং টু রোম নেক্সট উইক, এটার অর্থ হলো টমে
প্লেনের টিকিট নিয়ে নিছে, অলরেডি তার হাতে পৌঁছেছে। অথবা ট্রাভেল এজেন্সির মধ্যে যাওয়ার পর ওরা বলছে যে আপনি কিভাবে যাবেন, তো সে বলল যে আমি প্লেনে যাব। তখন সে বলবে যে হি ইজ ফ্লাইং টু রোম নেক্সট উইক, এভাবে। At 6 I am bathing the baby. 6টা বাজে আমি শিশুটিকে গোসল করাচ্ছি, অর্থাৎ করাইতেছি। এই 6টা বাজে যে কথাটা আছে at 6, কিন্তু 6টার আগেও হইতে পারে। এই জিনিসটাই এখানে বোঝাচ্ছে। A point to indicate an action which begins before this point. এই 6টার আগ থেকেই কাজটা শুরু হইতে পারে, বরাবর যে 6টা হবে এমনটি না। এই জাতীয় অনেক সেন্টেন্স আমরা ব্যবহার, যেমন 8টা বাজে আমি নাস্তা করতেছি, 8টা বাজে আমি নাস্তা করতেছি, 8টার আগেই কাজটা শুরু হইতে পারে। এরপর একটা আছে হি ইজ অলওয়েজ রিডিং দ্য বুক, সে সব সময় বইটি পড়তেছে। এই সেন্টেন্সটার ভিতরে অলওয়েজ আসার কারণে বুঝা যাচ্ছে যে সব সময়, অলওয়েজ তো সব সময় সে বইটি পড়তেছে। এটার মানে সেই অনেক সময় ব্যয় করেছে বইটা পড়ার মধ্যে, সেই অনেক সময় ব্যয় করেছে বইটা পড়ার ভিতরে, এটা বোঝাচ্ছে। হোয়াট আর ইউ ডুইং নেক্সট উইক, পরের সপ্তাহে তুমি কি করতে যাচ্ছ। নেক্সট উইক এটা তার প্ল্যান, যে পরবর্তী সপ্তাহে সে কি করবে, প্ল্যান। আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার প্ল্যান, তাদের প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করছে, লোকদের প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করা যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। তখন সে বলবে যে আই এম স্টেইং অ্যাট হোম, অথবা আই এম গোয়িং টু সিসাইড। এটা গেল দে আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার প্ল্যান। এরপরে আছে জন ইজ এক্সপেক্টিং আ লেটার। এক্সপেক্ট আমরা তো আলোচনা করছিলাম যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে ক্রিয়াগুলা সংগঠিত হয় ওগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার হয় না, তবে কিছু কিছু ক্রিয়া ব্যবহার হয়। যেমন এক্সপেক্ট, এটা প্রত্যাশা করা, আশা করা। তো আশা করাটা কিন্তু এটা মনের ব্যাপার, আশা করাটা মনের ব্যাপার। তো এখানে কিন্তু কন্টিনিউয়াস ব্যবহার হয়েছে, জন ইজ এক্সপেক্টিং আ লেটার। তো কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার, তার মধ্যে এই এক্সপেক্টে ব্যবহার হয় যে অপেক্ষায় আছি। এখানে আওয়েট, আওয়েট, আওয়েট তো অপেক্ষায় থাকা, আওয়েট তো অপেক্ষায় থাকা। তো জন ইজ এক্সপেক্টিং আ লেটার, জন অপেক্ষায় আছে একটা চিঠির। এটা বোঝাচ্ছে যে এক্সপেক্টে ব্যবহার হইতে পারে যদি প্রত্যাশায় থাকা, কোনো কিছু পাওয়ার আশায় প্রত্যাশা থাকা। এই তাহলে আমরা বুঝতে পারলাম যে পঞ্চ ইন্দ্রিয়ের ক্রিয়াগুলো ব্যবহার হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো এক্সপেক্ট এটা একটা, এটা যখন প্রত্যাশা বোঝাবে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারবো। আই এম লুকিং আউট ফর এ বেটার জব, আমি একটি ভালো চাকরির খোঁজ করতেছি, এটা কন্টিনিউয়াস। এখন লোক, লোকও কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা, লোক অর্থ দেখা, সি অর্থ দেখা। তো এটা কিন্তু আমরা বলেছিলাম যে কন্টিনিউয়াসে ব্যবহার হয় না, কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। কখন? এটা ডেলিভারেট অ্যাকশনস, ইচ্ছাকৃত কাজকর্মের জন্য, আমার ইচ্ছাকৃত কাজকর্মের জন্য আমরা কন্টিনিউয়াস গুলা ব্যবহার করব। লুক আউট, লুক ফর, লুক ইন, এই ভার্বগুলো আমরা ডেলিভারেট অ্যাকশনের জন্য ব্যবহার করব। যেমন হি ইজ লুকিং ফর হিজ গ্লাসেস, এইভাবে। তো এখানে আমরা একটা করে এক্সাম্পল দিয়েছি, একটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স এক্সাম্পল দেওয়া যায়। আমাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, আমাদের এটা মনে রাখতে হবে যে প্রথম অ্যান অ্যাকশন হ্যাপেনিং নাও, যে কাজটা এখন হচ্ছে। আর একটা হলো নিয়ার ফিউচার, ভবিষ্যতে কোনো কাজ হবে, সেটা আমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারবো। তবে ভার্বস অফ মুভমেন্ট, যে ভার্বগুলা
দিয়ে আমরা এই এক জায়গা থেকে অন্য জায়গায় যাই। যেমন আমি বললাম যে আই এম গোয়িং টুনাইট, বা আই এম লিভিং টুনাইট, আমি আজ রাতে ত্যাগ করব। এই আই এম লিভিং টুনাইট এটার অর্থটা কি? যে আমি আজ রাতে ত্যাগ করব, বা আমি সকালে কাউকে বললাম যে আমি আজকে রাত্রে ত্যাগ করব, আই এম লিভিং টুনাইট। এটা দ্বারা বুঝাচ্ছি যে আমার সব কাজকর্মগুলো ওকে হয়ে গেছে, আমার টিকিট আমি পেয়ে গেছি হাতে, সবকিছু হয়ে গেছে, আমি শুধু রাত্রে ত্যাগ করব। আর যদি আমরা এটা বলতাম ফিউচার ইনডিফিনিট দিয়ে, আই উইল লিভ টুনাইট, তাহলে এটা টিকিট এখনো আমার হাতে আসে নাই, এখনো কমপ্লিট হয় নাই আমার যাওয়াটা। কিন্তু যখন আমি বললাম যে আই এম লিভিং টুনাইট, তার মানে আমি আমার টিকিটটা হাতে পেয়ে গেছি, সবকিছু হয়েছে, আমি আজকে রাত্রে যাইতেছি, আই এম ত্যাগ করতেছি, আই এম লিভিং টুনাইট। তো এই ভার্বস অফ মুভমেন্ট গুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে পয়েন্ট টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হুইচ বিগিনস বিফোর দ্য পয়েন্ট, যে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে কিন্তু সময়ের আগে কাজটা শুরু হইতে পারে, শুরু হবে। যেমন অ্যাট 6 আই এম বেথিং দ্য বেবি, 6টা বাজে আমি শিশুটিকে গোসল করাচ্ছি, কিন্তু আমার 6টার আগেও হইতে পারে, 6টার আগ থেকেও শুরু, এই 6টার আগ থেকেও শুরু হইতে পারে এই জাতীয়। যেমন আমি 8টা বাজে নাস্তা করতেছি, কিন্তু 8টার আগ থেকেও নাস্তা করার সময়টা শুরু হয়ে যেতে পারে। আমরা তো কথাবার্তা বলি যে 8টায় যাব, কিন্তু 8টা তো যাই না, হয়তো 8টার পরে 2-3 মিনিট পরে হয়, অথবা 8টার 2-3 মিনিট আগে হয়। তা আমি 8টায় নাস্তা করতেছি কথাটা বললে আগে থেকেও শুরু হইতে পারে, এই পরে থেকেও শুরু হইতে পারে। এরপরে এটা তো গেল হোয়াট আর ইউ ডুইং, এটাতে আমরা আলোচনা করেছি। তো এইভাবে এগুলা। এরপরে অলওয়েজ উইথ অ্যাফার্মেটিভ, অলওয়েজটা আমরা ব্যবহার করব। যেমন আমি যদি বলি হি ইজ অলওয়েজ ওয়ার্কিং, হি ইজ অলওয়েজ ওয়ার্কিং, সে সব সময় কাজ করতেছে। এই সেন্টেন্সটা অলওয়েজ আসার কারণে বোঝা যাচ্ছে হি ওয়ার্কস ফর দ্য হোল টাইম, পুরো সময় সে কাজ করে অলওয়েজ। তারপর আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার প্ল্যান, যে লোকদেরকে যাদের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করতে হলে আমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারবো। যেমন পরবর্তী মাসে তোমার কি পরিকল্পনা, কোন দেশে যাবে, তখন আমরা হোয়াট আর ইউ ডুইং অ্যাবাউট নেক্সট মান্থ এভাবে ব্যবহার করব। এবার ডেলিভারেট অ্যাকশনের জন্য এগুলা মনে রাখতে হবে আমাদেরকে, এগুলো মনে রাখলে আমরা কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবো। এগুলো হলো মূল, ওগুলো জাস্ট এক্সাম্পল দিয়েছি আমরা এটা। তো এখন আমরা আবার দেখাবো যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের যে ক্রিয়াগুলো সংগঠিত হয় এগুলা কখন কখন আমরা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেটার নিয়ম সম্পর্কে আমরা এখন কিছু আলোচনা করব। যে এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি, যে সেন্টেন্সগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা যায়। আমরা বলেছিলাম যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, অর্থাৎ চোখ দিয়ে, চোখের কাজ কি সি ওয়াচ লোক, আর কানের কাজ কি হিয়ার কোনো কিছু শোনা, জিহ্বার কাজ কি টেস্ট স্বাদ নেওয়া, নাকের কাজ কি ঘ্রাণ নেওয়া স্মেল ঘ্রাণ নেওয়া, আর চামড়ার কাজ কি ফিল। এই 5টা ভার্ব দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। তবে এখন আমরা আলোচনা করব কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। তো প্রথম যে সেন্টেন্সটা লেখা আছে হাউ আর ইউ ফিলিং, আই এম ফিলিং বেটার। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে ফিলের পরে আমরা ব্যবহার করতে পারি, যেমন রিল্যাক্সড, নার্ভাস, কনফিডেন্ট, হ্যাপি, স্যাড, কোল্ড, টেন্স, অ্যাংরি। এই জাতীয় অ্যাডজেক্টিভগুলোকে আমরা ফিলের পরে ব্যবহার করতে পারি। তো এখানে কন্টিনিউয়াস ব্যবহার হয়েছে, এটা ইন্টারোগেটিভ
ফিলিং হয়েছে, আইএনজি যোগ হয়েছে। আমরা বলেছিলাম হয় না, কিন্তু এখানে হয়েছে, এখানে হয়েছে। এটা তিনটা ফিলের ব্যবহার। এরপরে সি অর্থাৎ দেখা, এখানে সি হয়েছে, এখানেও সি অর্থাৎ এখানে সি এবং ফিলের ব্যবহারটা আমরা দেখিয়েছি দুইটা। সি চোখ দিয়ে যেটা আমরা দেখি, আর চামড়া দিয়ে যেটা অনুভব করি, এগুলো আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। তো এখন আমরা এগুলো আলোচনা করতেছি যে হাউ আর এটা কখন ব্যবহার করব, ফিল এবং সি এটা কখন আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো, সেটা এখন আমরা দেখাতে যাচ্ছি। যে প্রথম তিনটা কারণে পারবো, সাবজেক্টের যদি ইমোশন, ফিজিক্যাল অর মেন্টাল কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন অথবা মেন্টাল কন্ডিশন, এগুলোর জন্য আমরা ব্যবহার করব সাবজেক্টের। তো যেমন হাউ আর ইউ ফিলিং, আই এম, প্রশ্ন করা হয়েছে তোমার এখন কেমন লাগছে, সে বললো যে আই এম ফিলিং বেটার, ভালো লাগছে। এটা হলো ফিজিক্যাল, যে শারীরিকভাবে তুমি কেমন আছো, অথবা তো তুমি কি সুস্থতা ফিল করতেছ, বললো যে হ্যাঁ আই এম ফিলিং বেটার। এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই তিনটা, ইমোশনস, ফিজিক্যাল আর মেন্টাল কন্ডিশন। আর এটা কার, এটা সাবজেক্টের। এরপরে সেন্টেন্সটা আছে দ্য ডক্টর ইজ ফিলিং হার পালস, তার নারী দেখতেছে, ডাক্তার তার নারী দেখতেছে বা অনুভব করতেছে। নারী কি আমরা হাত দিয়ে এইভাবে দিলে আমরা বুঝতে পারি যে ভিতর থেকে একটা জিনিস টিক 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 করে লাফাচ্ছে। তখন এটা দেওয়ার পরে আমরা কোনো কিছু জানতে পারি, সে কি মৃত নাকি জীবিত, না তার শরীরের অবস্থা কেমন। তো এইটা ব্যবহার হয় সাধারণত টু লার্ন সামথিং, এটা টাচ। ফিল মিনিং টাচ, কোনো কিছু আমরা টাচ করি, টু লার্ন সামথিং কোনো কিছু শেখার জন্য। তো এখানে আমরা পালসের ভিতরে হাত দিয়ে আঙ্গুল দিয়ে যখন আমরা দেখি একটা জিনিস টিকটিক করছে, ফিল করি কোনো কিছু, তো এটা করে আমরা বুঝতে পারি যে না লোকটা জীবিত আছে অথবা মৃত আছে। টু লার্ন সামথিং, এটা গেল। দ্য ডক্টর ইজ ফিলিং হার পালস, তার নারী সে ফিল করছে। তাহলে এটা আমরা এই ফিলটা ব্যবহার করতে পারবো মিনিং টাচ। ফিল অনেক সময় টাচ বোঝায়, তো এই টাচটা কখন, টু লার্ন সামথিং কোনো কিছু শেখার জন্য আমরা এটা ফিলটা ব্যবহার করতে পারি, টাচ। যেমন আরেকটা 3 নাম্বার সেন্টেন্সটা আছে, হি ইজ ফিলিং ফর দ্য কি হোল ইন দ্য ডার্ক, অন্ধকারে সেই কি হোলটা অনুভব করছে, অর্থাৎ অন্ধকারে সেই কি হোলটা পেয়েছে, অন্ধকারে সেই খুঁজে খুঁজে কি হোল্ড চাবি, তালার যে ছিদ্রটা থাকে সেই ওইটা পেয়েছে অন্ধকারে। তাহলে এখানে আমরা ফিল মানে অনুভব করা, আবার কোনো কিছু পাওয়া, কিভাবে ফিল হতো টাচ। তো এই টাচটা কখন, ট্রাই টু ফাইন্ড সামথিং কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা, বাই টাচিং টাচ করে, ট্রাই টু ফাইন্ড সামথিং বাই টাচিং টাচ করে কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করা। তো এটা হি ইজ ফিলিং ফর দ্য কি হোল্ড ইন দ্য ডার্ক, অন্ধকারে সেই কি হোলটা খুঁজে পেয়েছে, অনুভব করছে এটা। তো এখানে আমরা এখানে ফিলের 3টে ব্যবহার করলাম। একটা ফিল হলো ইমোশনস, সাবজেক্টস ইমোশনস, ফিজিক্যাল অর মেন্টাল কন্ডিশন। আর এটা হলো টাচ, ফিল মানে টাচ, টু লার্ন সামথিং। আর এই ফিলটা হচ্ছে ট্রাই টু ফাইন্ড সামথিং বাই টাচিং। আর এরপরে আছে সি, এখানে সিটার অর্থ কি, আমি দেখতে এসেছি। যেমন আই এম সিং মাই সলিসিটর টুমরো, আমি আগামীকাল আমার আইনজীবীকে দেখতে এসেছি। সি এখানে সিটার অর্থ হচ্ছে মিট,
টু মিট বাই অ্যাপয়েন্টমেন্ট, ইউজুয়ালি বিজনেস অর ইন্টারভিউ। এসিটা ব্যবহার হয় টু মিট বাই অ্যাপয়েন্টমেন্ট, কারোর সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে আমরা এটা অ্যাপয়েন্টমেন্ট দ্বারা দেখা করা, সাক্ষাৎ করা। আর এটা হয়তো বিজনেসের ক্ষেত্রে হইতে পারে অথবা কোনো ইন্টারভিউর ক্ষেত্রে হইতে পারে। তাহলে এখানে সিং এর অর্থটা কিন্তু দেখা করা, তাহলে এটার অর্থ হবে আই এম সিং মাই সলিসিটর টুমোরো, আগামীকাল আমি আমার আইনজীবীর সাথে দেখা করতেছি। এ সিং অর্থ টু মিট বাই অ্যাপয়েন্টমেন্ট, আমি আমার আইনজীবীর সাথে আগামীকাল দেখা করতেছি। হি ইজ সিং দ্য টাউন, সেই শহরটি দেখতেছে। এখানে সিং এর অর্থ হলো টু ভিজিট, পরিদর্শন করা। তো পরিদর্শন করা অ্যাজ এ টুরিস্ট হিসেবে কোনো কিছু পরিদর্শন করা। হি ইজ সিং দ্য টাউন, সেই শহরটি পরিদর্শন করছে। এখানে সিং এর অর্থ সেই শহরটি পরিদর্শন করছে অথবা সেই শহরটি দেখতে এসে। টু ভিজিট, এটার অর্থ সিং এর অর্থটা হচ্ছে টু ভিজিট অ্যাজ এ টুরিস্ট। তাহলে এখানে সি, এটা তো টু ভিজিট কে বোঝায় সি অর্থ, আর এসি অর্থ হলো টু মিট বাই অ্যাপয়েন্টমেন্ট। আর এখানে যে সিটা আছে এটা হচ্ছে সি এর পরে অবজেক্টিভ একটা কেস বসবে, অবজেক্টটা ব্যক্তিবাচক হইতে হবে। এখানে অবজেক্ট ব্যক্তিবাচক, ব্যক্তি। এরপরে হুম থাকবে টু অথবা অফ, এই তিনটা থেকে যে কোনো একটা থাকবে। টু অফ এগুলো থাকলে প্লেস বসবে এগুলোর পরে, টু এর পরে সাধারণত প্লেস বসবে, অফে বসবে। তো এখন এটার অর্থটা কি? এখানে এই সি এর অর্থটা হচ্ছে নিয়ে যাওয়া, সহচর অথবা সঙ্গী হিসেবে তাকে নিয়ে যাওয়া। তো যেমন সি অবজেক্ট, এরপরে হুম বসবে অথবা টু অথবা অফ। আর এখানে অফ যদি আমরা বসাই অর্থ হইব গুড বাই, সে গুড বাই, বিদায় জানানো। বিদায় জানানো মানে কি? কোন স্টেশন অথবা এয়ারপোর্টে বিদায় জানানোর জন্য যাওয়া, এটা হলো সি অফ। এখানে আমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। প্রথম যে সেন্টেন্সটা আছে, মেরি বলতেছে ইজ জন সিং ইউ এট হোম আফটার দ্য পার্টি, জন কি তোমাকে পার্টির পরে বাড়িতে নিয়ে যাইতেছে? অর্থাৎ পার্টির পরে জন কি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। এখানে সিং অর্থ সিং ইউ মানে ব্যক্তিবাচক অবজেক্ট, আর হুম এটা স্কটেড হুম, সঙ্গী হিসাবে সাথে করে নিয়ে যাওয়া। স্কর্ট আফটার দ্য পার্টির পরে তাকে তুমি কি বাড়ি নিতেছ, এটা সিং অর্থ যে নিয়ে যাওয়া। পরে এখন এটা মেরি বলতেছে জনকে, এখন ইউ মানি টম, অর্থাৎ এরকম মেরি ইজ জন সিং টম হোম, অর্থাৎ জন তুমি কি টমকে পার্টির পরে বাড়িতে নিয়ে যাচ্ছ? তখন এই কথাটা বলছে মেরিয়ে। তখন টমে বলতেছে নো, হি মানে সেই, হি ইজ জাস্ট সিং মি টু মাই বাস, না সে জাস্ট আমাকে আমার বাসে নিয়ে যাচ্ছে। এখানে এই সিং এর অর্থ হচ্ছে এই সিং এর পরে হুম বসবে, এখানে বস্তুবাচক ব্যক্তিবাচক অবজেক্ট বসবে, এটার অর্থ হলো নিয়ে যাওয়া। আর এখানে সিং এর অর্থটা হচ্ছে এটা টু এর পরে প্লেস বসবে, যে বাসে সে আমাকে বাসে নিয়ে যাইতেছে। নো হি ইজ জাস্ট সিং মি টু মাই বাস, সে আমাকে বাসে নিয়ে যাচ্ছে। এখানে সিং অর্থ
দেখতেছি না, বা সে আমাকে জাস্ট বাসে দেখতেছে, এভাবে না বলি সেন্টেন্সটা এভাবে বললে সে আমাকে জাস্ট বাসে নিয়ে যাইতেছে। এটা এটা এভাবে না বলি ইজ জন সিং ইউ হোম আফটার পার্টি, জন কি তোমাকে পার্টির পরে বাড়িতে দেখতেছে, এভাবে না বলে আমরা বলতে পারি ইজ জন সিং ইউ হোম আফটার দ্য পার্টি, পার্টির পরে জন তোমাকে বাড়িতে নিতেছে। আর এটা অর্থ হচ্ছে টম বলতেছে নো হি ইজ জাস্ট সিং মি টু মাই বাস, সেই আমাকে আমার বাসে নিয়ে যাচ্ছে। এরপরে আছে উই আর লিভিং টুমরো, আমরা আগামীকাল যাচ্ছি। জন ইজ সিং আস অফ, এই সিং এর পরে অবজেক্ট বসেছে, ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে অফ বসতে হবে, এখানে অফ, এখানে টু, এখানে হুম, এই তিনটা ফ্যাক্ট। সিং আস অফ at the এয়ারপোর্ট, জন আমাদেরকে এয়ারপোর্টে বিদায় জানাইতে আসতেছে। উই আর লিভিং টুমরো, আমরা আগামীকাল ত্যাগ করতে যাচ্ছি। জন ইজ সিং আস, জনও আমাদেরকে বিদায় জানাতে আসবে। কোথায় আসবে? এট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে আসবে, আসতেছে। এখানে সিং আস অর্থ সে গুড বাই, সে গুড বাই এট স্টেশন অথবা এট এয়ারপোর্ট, অথবা যে জায়গা থেকে ত্যাগ করে অন্য একটা জায়গায় স্থানান্তরিত হয়। তো ওই ওর জন্য সে গুড বাই বলার জন্য আছে, আমরা অনেকে বিদায় জানাই, বিদায় জানাইতে তার সাথে আমরা এয়ারপোর্টে যাই, রেল স্টেশনে যাই, বাস স্টেশনে যাই বিদায় জানানোর জন্য। তো এই জন্য এখানে সি এরপরে অফটা ব্যবহার হবে সে গুড বাই বোঝানোর জন্য। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই ফিলটা ব্যবহার হয় ইমোশনস, ফিজিক্যাল কন্ডিশন। এই ফিলটা হলো টু লার্ন সামথিং, আর বাই টাচিং, আর এটা ট্রাই টু ফাইন্ড সামথিং টু বাই টাচিং। দুইটাই টাচিং, একটা হলো লার্ন সামথিং আর একটা হলো ট্রাই টু ফাইন্ড সামথিং। আর এই সিংটা হলো টু মিট অ্যাপয়েন্টমেন্ট, আর এটা হলো এই সিংটা হলো টু ভিজিট অ্যাজ এ টুরিস্ট, আর এখানে এটা হলো স্কর্ট, সাথে করে যাওয়া, সাথে করে নিয়ে যাওয়া কোনো কিছু। আর এটা একই, তিনটা এক্সাম্পল দিয়েছি। আর এখানে যে সিটা এটা হলো গুড বাই জানাবে, এই সি এর পরে অফ বসবে, সে গুড বাই বিদায় জানানোর জন্য, সাথে যাওয়া। তো এটা গেল আমাদের ফিল এবং সি আমরা কখন কন্টিনিউয়াসে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। তো আরো কিছু ব্যবহার আছে, এখন আমরা সেগুলো আলোচনা করব। আমরা সি অ্যাবাউটটা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারি। সি অ্যাবাউট, সি টু, হিয়ার, টেস্ট, স্মেল, এগুলো আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারি। কি কখন কি অর্থে? যেমন সি অ্যাবাউট, এটা দেখা অর্থে ব্যবহার হবে না, এটা হবে সি অ্যাবাউট টু মেক অ্যারেঞ্জমেন্ট অর ইনকোয়ারিজ। কোনো কিছু ব্যবস্থাপনা তৈরি করা অথবা কোনো কিছু অনুসন্ধান করার ক্ষেত্রে আমরা সিং অ্যাবাউট ব্যবহার করতে পারি। যেমন আই এম সিং অ্যাবাউট আ ওয়ার্ক পারমিট ফর ইউ, আমি তোমার জন্য একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতেছি। ট্রাই টু অ্যারেঞ্জ, ওয়ার্ক পারমিট মানে বিদেশে কাজ করার অনুমতিপত্র। A work permit for you. I am saying about a work permit for you. আমি তোমার জন্য একটি ওয়ার্ক পারমিট এর ব্যবস্থা করতেছি। ট্রাই টু অ্যারেঞ্জ। এরপরে সি টু অর্থ টু অ্যারেঞ্জ হইতে পারে পুট রাইট প্লেস, ডিল উইথ, তিনটা অর্থে ব্যবহার হইতে পারে। যেমন হি ইজ সিং টু দ্য লিক ইন আওয়ার ট্যাঙ্ক,
আমাদের ট্যাঙ্কের এই লিকটি সেই দেখতেছে, অর্থাৎ আমাদের ট্যাঙ্কের লিঙ্কটি সেই ঠিক করতেছে। এখন মিস্ত্রি যে পানির যে ছিদ্রগুলো বন্ধ করে, এটা পানির মিস্ত্রি বলা হয় প্লাম্বার। প্লাম্বার ইজ হিয়ার, হি ইজ সিইং টু দ্য লিক in our tank. Seeing to arrange put right deal with, তিনটা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এরপরে হেয়ার অর্থ টু লিসেন ফর্মালি টু কমপ্লেইন্স অর এভিডেন্স। কমপ্লেইন্স এবং এভিডেন্সের শুনার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কমপ্লেইন্স অথবা এভিডেন্স এগুলো শুনার ক্ষেত্রে আমরা হেয়ারটা ব্যবহার করতে পারি। যেমন দ্য কোর্ট ইজ হিয়ারিং এভিডেন্স দিস আফটারনুন, কোর্ট আজকে বিকালে এই প্রমাণগুলো শুনাবেন। এখানে হিয়ারিংটা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হচ্ছে। এরপরে টেস্ট টু টেস্ট দ্য ফ্লেভার অফ, মানে কোনো কিছু স্বাদ নেওয়া, স্বাদ পরীক্ষা করা। কোনো কিছু স্বাদ টেস্ট হতো স্বাদ নেওয়া, আর টু টেস্ট দ্য ফ্লেভার অফ কোনো ফ্লেভারটা কীরকম এটা পরীক্ষা করার জন্য। যেমন হি ইজ টেস্টিং দ্য ফুডিং টু সি, সে ফুডিংটি দেখার জন্য পরীক্ষা করছে এইটা বেশি মিষ্টি কেমন হয়েছে এটা সে পরীক্ষা করার জন্য টেস্ট করতেছে, তখন হি ইজ টেস্টিং বলা যাবে। হি ইজ টেস্টিং দ্য ফুডিং টু সি, এটা বেশি মিষ্টি কিনা পরীক্ষা করার জন্য টেস্টটা ফ্লেভারটা স্বাদটা পরীক্ষা করার জন্য আমরা টেস্টটাকে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারি। তাহলে স্মেল মিনিং স্নিফেট, স্মেল অর্থাৎ গ্রান নেওয়া, অর্থাৎ নাক দিয়ে জোরে জোরে কোনো কিছু গ্রান নিলে নাক দিয়ে, যে আমরা মুখের সামনে কোনো, যেমন একটা তরকারি নষ্ট হয়ে গেছে, এখন তরকারিটা নষ্ট হয়েছে কিনা তরকারিটা আমাদের নাকের সামনে এনে আমরা একটা জোরে নিঃশ্বাস নিই, এইভাবে করে যে গ্রানটা নিই। এরপরে একটা দুধটা নষ্ট হয়েছে কিনা, টক কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা দেখি। তো এইটা স্মেলটা মিনিং স্নেফেট, নাক দিয়ে কোনো কিছু জোরে জোরে শ্বাস নেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন হোয়াই আর ইউ স্মেলিং দ্য মিল্ক, তুমি দুধটুকু কেন গ্রান নিচ্ছ, তখন এটা টক কিনা পরীক্ষা করার জন্য। অথবা হোয়াই আর ইউ স্মেলিং দ্য খাড়ি, তুমি কেন তরকারিটি গ্রান নিচ্ছ। ইজ ইট স্টল, এটা বাসি কিনা পরীক্ষা করার জন্য। এখানে তাহলে আমরা বুঝলাম যে এগুলা কন্টিনিউয়াস ফর্মও ব্যবহার করা যাবে। সি অ্যাবাউট অর্থ হচ্ছে টু মেক অ্যারেঞ্জমেন্ট অথবা ইনকোয়ারি বুঝাইলে। টু সি অর্থ হচ্ছে টু অ্যারেঞ্জ ফুট রাইট ডিল উইথ বুঝালে। হিয়ার অর্থ হচ্ছে টু লিসেন ফর্মালি টু কমপ্লেইন্স অর এভিডেন্স। টেস্ট অর্থ টু টেস্ট দ্য ফ্লেভার অফ। আর স্মেল অর্থ টু মিন স্নিফেট। এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করব। আরেকটি আছে মাইন্ড। মাইন্ড অর্থ লুক আফটার। মাইন্ড অর্থ এখানে লুক আফটার মানে কি, দেখাশোনা করা। এখানে মাইন্ড অর্থ মনে করলে হবে না। তো যেমন হি ইজ মাইন্ডিং হিজ নিউ বিজনেস, তার নতুন ব্যবসাটা সেই দেখাশোনা করছে। এখানে মাইন্ড অর্থ লুক আফটার। মাইন্ড এই লুক আফটার যখন বুঝাবে তখন আমরা মাইন্ডের সাথে এই আইএনজি যোগ করব। মাইন্ডটা কি, মনে করা। তো মনে করা কি, এটা আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের একটা। তো মাইন্ড, হি ইজ মাইন্ডিং হিজ নিউ বিজনেস, তার হি ইজ মাইন্ডিং হিজ নিউ
বিজনেস, তার নতুন ব্যবসাটা সে দেখাশোনা করছে, এই অর্থে ব্যবহার করা যাবে মাইন্ডটা। এরপরে এরপর থিং, এই থিংটা ব্যবহার করা যাবে। এই থিংটা ব্যবহার করা যদি কোনো মতামত ছাওয়া না হয়, অথবা মতামত দেওয়া না হয়, অথবা ছাওয়া না হয়, এক্ষেত্রে আমরা থিংটা ব্যবহার করব। যেমন হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি ভাবছো। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি ভাবছো। তখন সে বললো যে আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য মুভি দ্যাট উই স লাস্ট নাইট। এখানে কিন্তু কোনো অপিনিয়ন বা দেওয়া হয় নাই, কোনো মতামত দেওয়া হয় নাই অথবা চাওয়া হয় নাই। জাস্ট সে ভাবতেছে যে গত রাতে মুভিটা দেখছি তো ওইটা সম্পর্কে ভাবতেছে। তো থিংটা আমরা যদি কোনো মতামত না দিই তখন আমরা থিং ব্যবহার করতে পারি। তো এগুলা গেল আমাদের এইগুলো গেল আমাদের কন্টিনিউয়াস টেন্স, যে আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কখন আমরা ব্যবহার করব। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে ক্রিয়াগুলা সংগঠিত এগুলো আমরা কখন ব্যবহার করব সেগুলো আমরা দেখিয়েছি কখন কখন ব্যবহার করব। আমাদেরকে মনে রাখতে হবে সি অ্যাবাউট যখন ব্যবহার হবে তখন এটা টু মেক অ্যারেঞ্জমেন্ট বুঝাবে অথবা ইনকোয়ারি। টু সি যখন বুঝাবে এটা টু অ্যারেঞ্জ, পুট রাইট, ডিল উইথ বুঝাবে। হেয়ার দ্বারা টু লিসেন ফর্মালি, টু কমপ্লেন্স অর এভিডেন্স বুঝাবে। টেস্ট দ্য ফ্লেভার অফ, দ্য টেস্ট অফ ফ্লেভার বুঝাবে। এইভাবে এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো আশা করি এই কন্টিনিউয়াস টেন্স এতটুকু পর্যন্ত কমপ্লিট। আল্লাহ হাফেজ।